আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের হাতে বর্তমানে যে কামাকাজি ড্রোনগুলো রয়েছে, যেমন শাহেদ 136 ড্রোন বা আরাস 2, এই ড্রোনগুলো মাত্র 50 কেজি পেলোড বহন করতে পারে। বাংকারের ভেতরে থাকা বা একেবারে নিরাপদ কক্ষের ভেতরে থাকা সিআইএর গোপন যে কক্ষগুলো রয়েছে, সেগুলোতে এক ধাক্কায় এগুলো বিস্ফোরণ ঘটিয়ে পুরোপুরি ক্ষতি করতে পারে না। প্রথম ধাক্কায় হয়তো যেই একেবারে পুরো প্রাচীর থাকে সেটাকে ধ্বংস করতে হয়। আর এই জন্যই ইরান মিশন পরিচালনার জন্য ড্রিল মেশিন পদ্ধতি ব্যবহার করেছে। প্রথমে শত শত কিলোমিটার দূর থেকে ড্রোনগুলো এসে একটি নির্দিষ্ট পয়েন্টে হিট করে তার দেওয়ালকে উড়িয়ে দেবে। তারপর মাত্র কয়েক মিলি সেকেন্ড পর সেই দেওয়ালের মধ্য দিয়ে দ্বিতীয় ড্রোনগুলো প্রবেশ করে ভেতরে গিয়ে বিস্ফোরণ ঘটাবে। শুনতে সহজ মনে হলেও এটি বাস্তবায়ন করা কঠিন। এটি করতে হলে হাই রেজুলেশন যে স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম দরকার তা দিতে হবে, যেটি ইরানের হাতে নেই। শুধু গাইডেন্স সিস্টেম থাকলেই হবে না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ভবনে সিআইএর যে গোপন আস্তানাগুলো ছিল তার চারপাশে যুক্তরাষ্ট্র ইডব্লিউ সিস্টেম বা জ্যামিং সিস্টেম চালু রেখেছিল। যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী জ্যামিং সিস্টেম ইরানের ড্রোনগুলোর গাইডেন্সকে সরাসরি ব্লক করে দিত। আর এ থেকে মুক্তির জন্য রাশিয়ার যে ক্যাম্পটা এম নামক স্যাটেলাইট নেভিগেশন রিসিভার রয়েছে তা ইন্টিগ্রেট করেছিল ইরান। এই প্রযুক্তিতে একটি অ্যান্টেনার প্রযুক্তি যুক্ত থাকে। এর চারপাশের কৃত্রিম জ্যামিং সিগন্যালগুলো শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবেই এই রিসিভার তা ব্লক করে দেয়। কেবলমাত্র স্যাটেলাইট থেকে আসা খাঁটি দিক নির্দেশনাই এটা গ্রহণ করে। আর নিখুঁতভাবে সেই মিলি সেকেন্ডে একের পর এক একই স্থানে, মানে প্রায় 500 কিলোমিটার দূর থেকে 1000 কিলোমিটার দূর থেকে মাত্র কয়েক সেন্টিমিটারের মধ্যে একই জায়গায় ড্রোনগুলো গিয়ে হিট করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন উঁচু উঁচু ভবনের বিভিন্ন ফ্লোরে গোপনে সিআইএ তাদের কার্যক্রম চালাচ্ছিল, যেটি এত সহজে ফাঁস হওয়ার কথা নয়। আর যদি ফাঁসও হয়, ভবনের কোন কক্ষের ভেতর তাদের অফিস ছিল, এই ধরনের তথ্য ইরানের পক্ষে পাওয়া অত্যন্ত নজিরবিহীন বিষয়। ভবনের সঠিক নকশা না থাকলে ড্রোনগুলো হিট করতে পারত না। দেখুন, এই নকশাগুলোও রাশিয়া হস্তান্তর করেছে ইরানের কাছে, এমনটা অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। দেখুন, রিসেন্টলি ইরান সিআইএর এমন কিছু গোপন ভবনে হামলা করে, গোপন কক্ষের ভেতর হামলা করে তাদের কার্যক্রম অনেকটাই বলতে পারেন শেষ করে দিয়েছে, যা বিশ্বাস করতে পারছে না যুক্তরাষ্ট্র, যে এই স্কেলের সুনির্দিষ্ট এবং এই ধরনের হামলা ইরান কি করে করতে পারলো। ইরানের কাছে এই প্রযুক্তি এবং সুনির্দিষ্ট এই প্রশিক্ষণ কি করে এলো, বা তাদের ড্রোনগুলো এতটা নিখুঁত কি করে এলো, যে প্রায় 100 কিলোমিটার নয়, প্রায় শত শত কিলোমিটার দূর থেকে মাত্র কয়েক ইঞ্চি বা কয়েক ফিটের মধ্যে ড্রোনগুলো কয়েক মিলি সেকেন্ডে অনেকটা ঝাঁকের মতো একের পর এক সিরিয়ালভাবে আঘাত করে ভিতরের ওই ভবনের ওই কক্ষটিকেই শুধু ক্ষতিগ্রস্ত করছে। বাকি সিভিলিয়ানদের কোনো ক্ষতি হচ্ছে না, বা ওই ভবনের অন্যান্য কোনো স্থাপনার কোনো ক্ষতি হচ্ছে না। সুনির্দিষ্টভাবে সিআইএর ওই অফিসগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে তারা চমকপ্রদ হয়ে গেছে। বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে যুক্তরাষ্ট্র স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পারছেন, গভীরভাবে তদন্ত শুরু করেছে যে রাশিয়ার ক্ষেত্রে কী ধরনের সুনির্দিষ্ট সহযোগিতা রয়েছে, যার কারণে ইরান এই অবিশ্বাস্য মিশনগুলো সফল করতে পেরেছে, এবং মধ্যপ্রাচ্যে সিআইএর যে গোপন মিশনগুলো রয়েছে তার জন্য নতুন একটি বড় ধরনের ঝুঁকি বা অন্যতম বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, শুধু সিআইএর গোপন হেডকোয়ার্টারই নয়, এছাড়াও জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক ইরানের হামলায় 3 জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ইরানের সামরিক সক্ষমতা। সামরিক বিশ্লেষকদের মতে 5 মাস ধরে চলমান সংঘাতে এই হামলা দেখিয়েছে টানা মার্কিন বিমান হামলার পরও ইরান এখনও কার্যতভাবে পাল্টা আঘাত আনার সক্ষমতা ধরে রেখেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ডিফেন্স প্রায়োরিটিজ সামরিক বিশ্লেষণ বিভাগের পরিচালক জেনিফার কানভাভ আল জাজিরাকে তার বক্তব্যে বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন অনেক বেশি শক্তিশালী। প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে তারা নিজেদেরকে পুনর্গঠিত করেছে। তার ভাষ্যমতে বড় ধরনের ক্ষতি সত্ত্বেও ইরানের বাহিনী নতুন কৌশল শিখছে, দ্রুত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। এমনকি রাশিয়া এবং চীনের গোয়েন্দা সহায়তাও তাদের হামলাকে আরও নিখুঁত করে তুলতে পারে বলে তিনি মনে করেন।
বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে সামরিক বিশেষজ্ঞ জেমস ক্যাম্বেল তার বক্তব্যে বলেন, আমরা আগে থেকেই জানতাম যে ইরানের হাতে এমন কিছু যুদ্ধাস্ত্র বা টুল আছে যা তারা যুদ্ধের শুরুতে ব্যবহার না করে পরের জন্য জমিয়ে রেখেছে। এখন তারা সেগুলোরই একটি অংশ বিশেষ বড় শক্তি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এগুলো অত্যন্ত নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত আনে ও আকাশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সংবাদ মাধ্যম আল জাজিরাকে আরেকজন সামরিক বিশেষজ্ঞ প্যাট্রিক বুরি তার বক্তব্যে বলেন, মার্কিন সামরিক শক্তির সামনে আসল সমস্যা হলো ব্যয়ের চরম অসঙ্গতি। এটি এখন প্রমাণিত যে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরি এবং উৎক্ষেপণের খরচ সেগুলো মাঝ আকাশে ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহারকৃত আধুনিক সরঞ্জাম খরচের চেয়ে অনেক গুণ কম। আন্দ্রিউস ক্রিজও একই মত দিয়েছেন। তার মতে যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানো ইরানের লক্ষ্য নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির উপর সামরিক, রাজনৈতিক, মানবিক চাপ সৃষ্টি করে মাঝে মধ্যে প্রতিরক্ষা ভেদ করে কয়েকটি সফল হামলাই তেহরানের কৌশলগত লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট, যেটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে এমন চাপ প্রয়োগ করবে যে যুক্তরাষ্ট্র অবশেষে ইরানের বিভিন্ন ধরনের শর্ত বা ইরানের কাঙ্ক্ষিত যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে তা পূরণ করতে অনেকটা নমনীয় হবে। দেখুন, এমন কিছু টেকনিক্যাল প্রশ্ন থাকে যে টেকনিক্যাল প্রশ্নের সমাধান না করে যুদ্ধে জড়ানো মানে নিজের ক্ষয়ক্ষতিকে ডেকে আনা, বা পরিস্থিতি যদি নিজের অনুকূলে না থাকে, প্রতিরক্ষা ব্যবস্থা কাজ না করে, তখন যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়গুলোও জটিল। এমতো অবস্থায় যে কোনো একটি কাছের মিত্রের মাধ্যমে যুদ্ধবিরতির পথে যাওয়া অনেকটা বুদ্ধিমানের কাজ। এর পূর্বেও কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা এমন প্রশ্ন অনেকেই করেন যে পাকিস্তানের মধ্যস্থতায় মূলত পাকিস্তানকে টুল হিসাবে ব্যবহার করে নিজের যুদ্ধাস্ত্রকে আরেকটু নিখুঁত করা বা নিজের যুদ্ধাস্ত্রের ভাণ্ডারকে আরেকটু শক্তিশালী করার অনেকটা সময় নিয়েছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তান মধ্যস্থতা করেছিল, তবে এইবার পাকিস্তানের মধ্যস্থতাকে তেমন পাত্তা দিচ্ছে না ইরান। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের এই বিষয়ে আলোচনার বিষয়ে ইরান ততটা আগ্রহী নয়, আর এই জন্যই যুক্তরাষ্ট্র এইবার তার দ্বিতীয় টুল ব্যবহার করেছে। দেখুন, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এমনটাই বলা হচ্ছে, ইরাকের প্রধানমন্ত্রী আল জাইদির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। সাম্প্রতিক হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরান সফরে যান ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং জ্যেষ্ঠ সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাগের গালিবাব এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির সঙ্গে সাক্ষাৎ করেন, আর সেখানেই প্রস্তাবটি দেওয়া হয়। তবে ইরানের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। কেন নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে ইরান রাজি নয় এবং সেটি তারা প্রত্যাখ্যান করলো, এই বিষয়ে ইরানি কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে কোনো ধরনের চূড়ান্ত সমাধান না হওয়া পূর্ব পর্যন্ত তারা সাময়িক কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে আগ্রহী নয়। তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের মূল ফোকাসটা হলো দীর্ঘমেয়াদী একটি চুক্তি এবং দীর্ঘমেয়াদী সমাধান। যতক্ষণ পর্যন্ত এই ধরনের কোনো কার্যত সম্ভাবনা তারা না দেখবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতিতে যেতে চায় না। দেখার বিষয়ে ইরানের এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসাবে কী সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।